হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ম্যাজিক ম্যাথ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের বহু প্রতীক্ষিত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হলো তোমাদের মাধ্যমিক 2024-এর কোন কোন প্রয়োগ আসতে পারে, অর্থাৎ এখান থেকে যে 3 মার্ক থাকে তোমাদের প্রয়োগে, অর্থাৎ উপপাদ্যগুলোকে কাজে লাগিয়ে যে প্রয়োগগুলো করা হয়, সেটার আজকে আমরা মাধ্যমিক সাজেস্টিভ কোশ্চেন সিরিজের আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেন কি লেখা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি, বৃত্তের ওপর অবস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের ওপর লম্ব অঙ্কন করা হলো যা এবিকে এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের, এটা যদি ও কেন্দ্রীয় বৃত্ত হয় এবি একটি ব্যাস বলে দিয়েছে, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস বলে দিয়েছে। এবং বলা হচ্ছে এবি ব্যাসের ওপর পি বিন্দু থেকে, বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দু পি, মনে করো আমরা যদি এখানে একটা বিন্দু নিয়ে নিই পি, তাহলে এটা যদি পি হয়, বলা হচ্ছে পি বিন্দু থেকে এবি ব্যাসের ওপর লম্ব অঙ্কন করা হলো। তাহলে এই যে পি বিন্দু থেকে এবি ব্যাসের ওপর কি করা হয়েছে, 90 ডিগ্রি অঙ্কন করা হয়েছে। তাহলে 90 ডিগ্রি মানে একদম সোজা দাগ, 90 ডিগ্রি এটা অঙ্কন করা হয়েছে, ঠিক আছে, যেটা এন বিন্দুতে ছেদ করেছে। এবার কোশ্চেন বলা হয়েছে পি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি ইন্টু বিএন। তাহলে এবি এটা, পি এটা, তাহলে পি বি স্কোয়ার মানে এটাকে যুক্ত করতে হবে তোমাকে পিবি, আর এপিকেও আমরা কি করলাম, যুক্ত করে নিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে এবি হচ্ছে ব্যাস। তাহলে আমরা যখন লিখবো প্রদত্ত, তাহলে লিখবো কিভাবে, লিখবো এইভাবে, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। এবার তোমাকে বলা হচ্ছে বৃত্তের ওপর অবস্থিত বিন্দু পি। তাহলে বৃত্তের ওপর, বৃত্তের ওপর অবস্থিত বিন্দু পি থেকে এবি এর ওপর পিএন লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, তাহলে পি থেকে, বিন্দু পি থেকে এবি এর ওপর পিএন লম্ব অঙ্কন করা হলো। এ কমা পি ও পি কমা বি যুক্ত করা হলো। তাহলে এপি এবং এ থেকে পি এবং পি থেকে বি কি করা হলো, যুক্ত করা হলো। তাহলে এটা ছিল প্রদত্ত বা স্বীকার্য, যারা যেটা লিখতে চাও। এরপরে হচ্ছে প্রামাণ্য বিষয়। তাহলে প্রামাণ্য বিষয়ে কি লিখবে, প্রামাণ্য বিষয়ে তোমরা লিখবে যেটা তোমাদের প্রমাণ করতে দিয়েছে, যে প্রামাণ্য বিষয়ে প্রমাণ করতে হবে কি, পি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি ইন্টু বি এন, এটা মানে ইন্টু, ঠিক আছে। আচ্ছা, এবার এক্ষেত্রে তো অঙ্কনের কোনো দরকার নেই, কারণ আমরা অঙ্কন করব না, প্রমাণ। তাহলে প্রমাণ যখন শুরু করব, প্রমাণ প্রমাণ শুরু করার সময় আমরা কি করব, আমরা একটা সদৃশ্যতার শর্ত পড়েছি। সদৃশ্যতার শর্ত কি ছিল, বা সদৃশ্যতার একটা উপপাদ্য ছিল, যদি কোনো সমকোণী ত্রিভুজ, দেখো এবি হচ্ছে ব্যাস, তাহলে এবি যদি ব্যাস হয় এবং পি যদি বৃত্তের উপর একটা বিন্দু অবস্থিত হয়, তাহলে এই যে এ পি বি এটা কি হয়ে যাবে, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অ্যাঙ্গেল এ পি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ পাশে লিখে দেবে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। যে 90 ডিগ্রি হয়ে গেল, তার মানে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। এবার আমরা কি করেছি, সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজ, এই যে অতিভুজ এবি এর ওপর কি করা হয়েছে, লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় সেই দুটো ত্রিভুজ পরস্পরের কি হয়ে যায়, সদৃশ। তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ এ পি এন ও ত্রিভুজ পিএনবি এরা পরস্পর কি হয়ে যাবে, সদৃশ, বা তুমি চিহ্ন দিয়েও লিখতে পারবো। সদৃশতার চিহ্ন কেমন হয়, সদৃশতার চিহ্ন হয় এরকম। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ হলো। পাশে তোমাকে কারণ দিয়ে লিখতে হবে সমকোণী ত্রিভুজের, পাশে তোমাকে কারণ দিয়ে লিখতে হবে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর, অতিভুজের ওপর লম্ব টানা হলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়, যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর কি হবে, তারা পরস্পর সদৃশ্য হবে, তারা পরস্পর সদৃশ্য হবে, তারা পরস্পর সদৃশ্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি লেখা আছে, সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানা হলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ্য। তাহলে সদৃশ্য হয়ে গেল। এবার সদৃশ্যতার ধর্ম অনুযায়ী আমরা কি লিখতে পারি, তাহলে আমি উপরের বোর্ডের লেখাগুলো মিটিয়ে দিচ্ছি। দেখো সদৃশ্যতার ধর্ম অনুযায়ী এবার তোমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এর পরের স্টেপ তোমরা কি করবে, সদৃশ্যতার ধর্ম অনুযায়ী, অর্থাৎ আমরা থ্যালাসের উপপাদ্য থেকে জানি যে যে দুটো ত্রিভুজ সদৃশ হয় তাদের বাহুগুলো কি হয়, পরস্পরের সমানুপাতি হয়। তাহলে বাহু যদি পরস্পরের সমানুপাতি হয়, দেখো এখানে আমরা পি বি স্কোয়ার আছে, কারণ আমরা এই ত্রিভুজ থেকে মনে করো পিবি নেওয়া হলো। ঠিক আছে, তাহলে পিবি যদি নেওয়া হয় বাই,
আচ্ছা, এটা করার আগে আমরা এখানে আরেকটা কথা বলে দিই, তারা পরস্পর সদৃশ হয়, মানে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ হবে এবং মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ হবে, মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ হবে, এটা মাথায় রাখবে, মূল ত্রিভুজের সঙ্গেও কি হবে, সদৃশ হবে। তাহলে মূল ত্রিভুজের সঙ্গেও যদি সদৃশ হয় তাহলে আমরা এখান থেকে আরও দুটো জিনিস লিখতে পারি হচ্ছে ত্রিভুজ এ পি এন, এই যে দেখো ছোট যে ত্রিভুজটা সেটা সদৃশ হবে কার সাথে, ত্রিভুজ এ পি বি এর সাথে, এবং আরেকটা কথা লিখতে পারি আমরা ত্রিভুজ পি এন বি, এটাও কি হবে, সদৃশ হবে ত্রিভুজ এ পি বি এর সাথে। এবার দেখো প্রমাণে আমাদের দরকার পি বি, এ বি আর বি এন। তাহলে এ বি মানে দেখো এ বি যে বাহুটা সেটা তো বড় ত্রিভুজের বাহু, এবং পিবি হচ্ছে কোনটা, পিবি হচ্ছে ছোট ত্রিভুজের বাহু, এবং বিএন কোনটা, বিএন ও ছোট ত্রিভুজের বাহু। তাহলে আমরা কোন দুটো নিয়ে আলোচনা করব, আমরা হচ্ছে এই যে পি এন বি, মানে আমরা লাস্টে যেটা সদৃশতা পেলাম সেখান থেকে আমরা আলোচনা করব। তাহলে এটা যেহেতু সদৃশ তাহলে আমরা কি বলতে পারি, অতএব পিবি বাই ফাঁকা রাখলাম আর এদিকেও বাই পিবি ফাঁকা রাখলাম। কেন বলছি, কারণ হচ্ছে আমাদের দরকার পিবি স্কোয়ার, তাহলে পিবি ওপরে লিখলাম বাই নিচে ফাঁকা রাখলাম, আর পিবির সমান সমান দিয়ে ওপরে আবার ফাঁকা রাখলাম, নিচে পিবি লিখলাম যাতে পিবি স্কোয়ার হয়ে যায়। এবার দেখো তুমি বড় ত্রিভুজের নিলে হচ্ছে পিবি, বড় ত্রিভুজের মনে করো নিলে হচ্ছে পিবি, তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে কি নিবে, বড় ত্রিভুজের ক্ষেত্রে নাও এবি। এবার ছোট ত্রিভুজের ক্ষেত্রে উল্টো নেবে, ছোট ত্রিভুজের ক্ষেত্রে তুমি নিয়েছো, দেখো ছোট ত্রিভুজ যদি এটা নাও তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে তুমি কি নিচ্ছ, এখানে নিয়েছো পিবি, পিবি হচ্ছে নিচে নিয়েছো, তাহলে পিবি হচ্ছে অতিভুজ তোমার। দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রে কি ছিল, এবি হচ্ছে অতিভুজ, এই যে বড় ত্রিভুজের ক্ষেত্রে এবি কি ছিল, অতিভুজ, তাহলে আমরা অতিভুজকে নিচে নিয়েছি। সেম ছোট ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি হলে এর অতিভুজ কোনটা, পিবি, তাহলে পিবিকে নিচে নিয়েছি। তাহলে বাকি যে ছোট ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা বাহু থাকবে সেটা আমাদের কোনটা নিতে হবে, বিএন বা এনবি। তাহলে এটাই যদি নেওয়া হয় তাহলে আমরা কোড়াকুড়ি গুণ করলে কি পাবো, পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি ইন্টু বিএন, প্রমাণিত। ঠিক আছে, পরের কোশ্চেনে বলা হচ্ছে দেখো প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এই বৃত্তের ক্ষেত্রে এটা যদি কেন্দ্র হয় তাহলে মনে করো এটা একটা জ্যা এবং এটা একটা জ্যা। বলা হচ্ছে যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা, তার মানে এই দুটো জ্যায়ের দৈর্ঘ্য কি সমান, বলছে সমান জ্যা কেন্দ্র থেকে কি সমদূরবর্তী, মানে এইটা আর এইটার ডিস্টেন্স কি হবে, সেম হবে, অর্থাৎ এইটা আর এটার ডিস্টেন্স কি হবে, সেম হবে। এবার আমরা কি করলাম, জ্যা দুটো নাম দিয়ে দিলাম, মনে করো এটা জ্যায়ের নাম দিলাম হচ্ছে এবি, এটা জ্যায়ের নাম দিলাম হচ্ছে সিডি। তাহলে আমরা যখন শুরু করবো তাহলে আমরা প্রদত্ত কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে এখানে এটা নাম দিলাম ও, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি জ্যা দুটির সমান, জ্যা দুটির দৈর্ঘ্য সমান। তাহলে তোমাকে বলা হচ্ছে এবি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। ঠিক আছে, এবার বলা হচ্ছে সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে আমরা লিখলাম সমান। তারপরে মনে করো এখানে নাম দেওয়া হলো, এটার নাম দেওয়া হলো ই আর এটার নাম দেওয়া হলো এফ। ঠিক আছে, তাহলে আমরা ও ই এবং ও এফ কে কি করলাম, লম্ব অঙ্কন করলাম। তাহলে ও ই লম্ব সিডি কমা ও এফ লম্ব ও এফ লম্ব এ বি অঙ্কন করা হলো, তাহলে ও এফ লম্ব এ বি, মানে ও এফ থেকে এফ বিন্দু পর্যন্ত লম্ব অঙ্কন করা হলো এ বির ওপর, এবং ও থেকে ই বিন্দু পর্যন্ত লম্ব অঙ্কন করা হলো সিডির ওপর। তাহলে প্রামাণ্য বিষয় কি হবে, প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে ও ই ইজ ইকুয়াল টু ও এফ, এটাই প্রমাণ করতে হবে তোমাকে যে এই দুটো বিন্দুর দূরত্ব সমান। তাহলে এটাই যদি হয় তাহলে এখানে অঙ্কন আমরা কি করব, এখানে অঙ্কন আমাদের দরকার হবে, অঙ্কন কি করব আমরা, ও বি, মনে করো ও থেকে বি এবং ও থেকে ডি যুক্ত করা হলো। ঠিক আছে, ও বি এবং ও ডি কি করা হলো, যুক্ত করা হলো। তাহলে আমরা লিখলাম ও কমা বি ও কমা ডি যুক্ত করা হলো, তাহলে যুক্ত করা হলো, প্রমাণ। দেখো যুক্ত করার পর দুটো ত্রিভুজ পেলে, একটা পেলে হচ্ছে ডিওই আর একটা পেলে বিওএফ। তাহলে ত্রিভুজ ডিওই এবং ত্রিভুজ বিওএফ এর মধ্যে, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহুগুলো সমান। তাহলে সর্বসম প্রমাণ করার জন্য তোমাকে তিনটে জিনিস প্রমাণ করতে হবে, সেটা হলো চারটা ধর্ম আমরা জানি, একটা হচ্ছে সাইড সাইড সাইড, একটা সাইড অ্যাঙ্গেল সাইড, একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, আর একটা হচ্ছে আরএইচএস। তাহলে দেখো আমরা তো এখানে লম্ব এঁকেছি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি যদি আমরা কল্পনা করি তাহলে ডিইও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএফও, এটা কি লিখবো, এটা হচ্ছে উভয়ই 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে উভয়ই 90 ডিগ্রি হয়ে গেল। তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রে ওবি এবং এই ত্রিভুজের ক্ষেত্রে ওডি, এটা হচ্ছে পরস্পরের ব্যাসার্ধ, তাহলে ওডি ইজ ইকুয়াল টু ওবি, এটা হচ্ছে উভয়ই ব্যাসার্ধ,
এবার যেহেতু এ বি আর সি ডি যা দুটো দৈর্ঘ্য সমান, তাহলে ও থেকে এফ যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে আমরা জানি কেন্দ্রগামী সরল রেখা জ্যাকের সমদ্বিখণ্ডিত করে, তাহলে ও এফ জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে, ও ই ও জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে। যেহেতু জ্যা দুটোর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা বলতে পারি ইডি আর এফ বির দৈর্ঘ্য সমান। তাহলে আমরা লিখতে পারবো ইডি ইজ ইকুয়াল টু এফ বি। কারণে লিখে দেবে ও এফ এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক এবং ও ই সি ডি এর লম্ব সমদ্বিখণ্ডক। ও এফ ও ও ই যথাক্রমে এ বি ও সি ডি এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম, সেটা হলো এটা হচ্ছে আর এইচ এস হাইপোটেনাস, ঠিক আছে, আর এইচ এস অর্থাৎ রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস অ্যান্ড সাইড। তাহলে যদি এটাই হয় তাহলে সর্বসম হয়ে গেল। আমরা বলতে পারি ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ ডিওই ইকুয়াল সর্বসমচিহ্ন ট্রায়াঙ্গেল বিওএফ। যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, তাহলে আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখতে পারবো লাস্টে? অতএব দিয়ে আমরা লিখতে পারবো ওই ইজ ইকুয়াল টু ওএফ, পাশে লিখে দেবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু যদি এটা হয়ে যায়, তাহলে প্রমাণিত। আমাদের তো এটাই প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট, পরের কোশ্চেনটি দেখো কি বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ। পরিলিখিত মানে হচ্ছে বাইরে। তাহলে একটা চতুর্ভুজ আছে যেটা ও কেন্দ্রীয় বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে মনে করো এটা একটা চতুর্ভুজ, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে এবিসিডি একটি চতুর্ভুজ। তাহলে মনে করো এটা এ বি, এটা সি, এটা হচ্ছে ডি। কোশ্চেনে তোমাকে প্রমাণ করতে দিয়েছে এবি প্লাস সিডি অর্থাৎ এবি প্লাস সিডি ইজ ইকুয়াল টু এডি প্লাস বিসি, এটাই দিয়েছে। তাই এটা স্পর্শকের ধর্ম কাজে লাগিয়ে তোমাদের এটা প্রমাণ হবে। তাহলে প্রদত্ততে কি লিখবো আমরা? ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি পরিলিখিত চতুর্ভুজ। তাহলে এবিসিডি হচ্ছে পরিলিখিত চতুর্ভুজ, হলো প্রামাণ্য বিষয়। প্রমাণ করতে হবে এবি প্লাস সিডি ইজ ইকুয়াল টু বিসি প্লাস ডিএ, ঠিক আছে। তাহলে এটাই যদি প্রমাণ করতে হয়, এবার আমরা স্পর্শকের ধর্ম কাজে লাগবো। মাথায় রাখবে যে কোনো বৃত্তের ওপর বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা হয়, সেই দুটো স্পর্শকের দৈর্ঘ্য কি হয়? পরস্পর সমান হয়। তাহলে বৃত্তের ওপর বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শক অঙ্কন করা হয় সেটা কি হয়? পরস্পর সমান হয়। তাহলে আচ্ছা, আমাদের এখানে এ বি সি ডি যে চতুর্ভুজটা আছে সেটা চারটে জায়গায় স্পর্শ করেছে। দেখো এখানে 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 নাম দিলাম। তাহলে আমরা এ বি সি ডি যদি নাম দিই, তাহলে এখানে নাম দিলাম ই, এটা এফ, এটা জি, আর এটা হচ্ছে এইচ। তাহলে এখানে আমরা লিখে দিতাম, প্রামাণ্য বিষয়ের আগে লিখে দিলেই আমাদের সুবিধা হতো, ঠিক আছে। তাহলে আমরা লিখে দিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি পরিলিখিত চতুর্ভুজ যা বৃত্তকে যথাক্রমে ই এফ জি এইচ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমরা ওগুলো নাম দিয়ে দিলাম। তাহলে স্পর্শ করেছে। এবার আমরা কি করব? প্রামাণ্য বিষয়, ঠিক আছে, প্রামাণ্য বিষয়। তাহলে প্রামাণ্য বিষয় আমরা আগে লিখে ফেলেছি, প্রমাণ করতে হবে এইটা। এবার হচ্ছে প্রমাণ। তাহলে প্রমাণ করার সময় আমি বললাম তোমাদের যে বৃত্তের বা বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শক অঙ্কন করা যায় সেই দুটো স্পর্শকের মান সমান হয়। তাহলে দেখো এ বিন্দু হচ্ছে বহিস্থ বিন্দু, সেখান থেকে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, একটা এই একটা এফ। বি বিন্দু থেকে বিজি বিএফ, তারপরে সি বিন্দু থেকে সিএইচ সিজি, আর ডি বিন্দু থেকে ডিই ডিএইচ। তাহলে এই যে স্পর্শকগুলো পরস্পর সমান, ঠিক আছে, দুটো দুটো করে। তাহলে আমরা লিখব বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক আঁকা যায় তারা পরস্পর সমান হয়। তারা পরস্পর কি হয়? সমান হয়। এবার তোমাকে এমনভাবে ট্রিকি ওয়েতে এটা লিখতে হবে যেন এ বি প্লাস সিডি বাম দিকে আসে। দেখো তাহলে আমরা লিখবো, অতএব আমরা যদি লিখি তাহলে আমাদের দরকার এ বি প্লাস সিডি। তাহলে এ বির ক্ষেত্রে আমরা লিখছি এ এফ আর এই সমান, ভালো করে বুঝে নাও, এ এফ ইজ ইকুয়াল টু এ ই সমান, এ এফ আগে নিলাম তারপরে এই নিলাম। এবার বি এর ক্ষেত্রে নিচ্ছি বি এফ ইজ ইকুয়াল টু বিজি, বি এফ ইজ ইকুয়াল টু বিজি। এবার যখন আমরা
সি এর ক্ষেত্রে নেব তখন আগে লিখবো সিএইচ, হ্যাঁ, কারণ সিজি আমরা নেব না, কারণ এবির সাথে সিডি আমাদের বাম দিকে দরকার, তাহলে আমরা নেব এইভাবে সিএইচ ইজ ইকুয়াল টু সিজি, এবং এখান থেকে ডি বিন্দু থেকে যখন নেব তখন ডিএইচ ইজ ইকুয়াল টু ডিই। ঠিক আছে, তাহলে এটাই যদি হয় তাহলে এই চারটে সমীকরণকে চারটে নাম দিয়ে দেবে, 1 2 3 4, চারটে নাম দিলে 1 + 2 + 3 + 4 করে পাই। তাহলে 1 2 3 4 যদি যোগ করে দাও তাহলে যোগ করলে কি পাবে, যোগ করলে পাবে, দেখো পাবে এএফ প্লাস বিএফ প্লাস সিএইচ প্লাস ডিএইচ, আর ডান দিকেরগুলো যোগ যদি করি তাহলে এই প্লাস বিজি প্লাস সিজি প্লাস ডিই। যদি এটাই হয় তাহলে এএফ প্লাস বিএফ মানে আমরা বলতে পারি এবি, খেয়াল করো এ প্লাস বিএফ মানে হচ্ছে এবি, প্লাস সিএইচ প্লাস ডিএইচ মানে সিডি, আর ওদিকে এই প্লাস ডিই মানে আমরা পাবো এডি, প্লাস বিজি প্লাস সিজি মানে পাবো হচ্ছে বিসি। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে, তাহলে আমরা প্রমাণটা পেয়ে গেলাম। নেক্সট, পরবর্তী কোশ্চেনটি তোমাদের কি বলা হয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের কিউ আর একটি জ্যা, কিউ ও আর বিন্দুতে অঙ্কিত বৃত্তের দুটি স্পর্শক পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কিউ আর একটি জ্যা বলেছে, ঠিক আছে, তাহলে মনে করো এটা যদি ও কেন্দ্রীয় বৃত্ত হয়, তোমাকে বলা হয়েছে কিউ আর একটি জ্যা, তাহলে এটা একটা জ্যা, বলা হয়েছে কিউ ও আর বিন্দুতে অঙ্কিত বৃত্তের দুটি স্পর্শক পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে এবং এখানে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, যেটা কি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা যদি কিউ হয়, এটা যদি আর হয়, এবার তোমাকে বলা হয়েছে কিউ এম বৃত্তের ব্যাস হলে, কিউ আর এম, তাহলে কিউ থেকে এম বৃত্তের ব্যাস, তাহলে এটা এম যদি বৃত্তের ব্যাস হয় তাহলে তোমাকে বলেছে প্রমাণ করতে কিউ পি আর, অর্থাৎ এই যে কোণটা সেটা দ্বিগুণ হবে কার, আর কিউ এম এর, দ্বিগুণ হবে, অর্থাৎ এই কোণটার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা প্রদত্ত লেখা শুরু করি। তাহলে প্রদত্ত কিভাবে লিখবো, প্রদত্ত লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের, আচ্ছা ছবিটা সবাই বুঝতে পেরেছো কিনা, ছবিটা একবার মিলিয়ে নাও, তোমাদের কোশ্চেনের সাথে একবার মিলিয়ে নাও। তাহলে আমরা কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের কিউ এম ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের কিউ এম ব্যাস এবং কিউ আর যে কোনো জ্যা, তাহলে কিউ আর যে কোনো জ্যা, কিউ ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের এই কয়টাই বলা ছিল, পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রামাণ্য বিষয় কি হলো, প্রামাণ্য বিষয় আমাদেরকে বলেই দিয়েছে যে কিউ পি আর যে কোণটা আছে সেটাকে প্রমাণ করতে হবে 2r কিউ এম, ঠিক আছে। এর জন্য আমাদের অঙ্কন দরকার পড়বে, তাহলে আমরা অঙ্কন করে নিচ্ছি। অঙ্কন কি লিখবো, অঙ্কন আমরা অ্যাড করবো, এটা যেহেতু ও কেন্দ্রীয় বৃত্ত যদি থাকে তাহলে ও আর আর কে আমরা কি করলাম, অ্যাড করে নিলাম, অর্থাৎ ও কমা আর যুক্ত করা হলো। তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কন, ও কমা আর যুক্ত করা হলো। এবার আমরা প্রমাণে চলে আসছি। তাহলে দেখো প্রমাণে যখন চলে আসবো তাহলে একটা জিনিস খেয়াল করো, ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রে, ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রে ও কিউ ইজ ইকুয়াল টু ও আর, তার মানে এটা ব্যাসার্ধ, ও কিউ আর ও আর সমান। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল যদি বাহু সমান হয় তাহলে কোন দুটো সমান, অর্থাৎ ও কিউ আর আর কিউ আর ও একই জিনিস, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখবো ও কিউ আর ইজ ইকুয়াল টু কিউ আর ও, কারণ এই দুটো সমান, কারণ এই বাহু আর এই বাহু সমান, ব্যাসার্ধ সমান হলে কোণও সমান হয়, ঠিক আছে। তাহলে এই দুটো যখন সমান তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণ মিলে হয় 180। তাহলে আমরা বাকি যে কোণ থাকলো পরে আমাদের, অর্থাৎ কিউ ও আর যে কোণটা, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটাকে আমরা কি লিখতে পারবো, এই কোণটাকে আমরা লিখতে পারবো, কারণ ত্রিভুজের তিনটে কোণ মিলে কত হয় 180, তাহলে 180 মাইনাস ও কিউ আর প্লাস কিউ আর ও, ঠিক আছে। তাহলে 180 থেকে এই দুটো কোণ বাদ দিলেই তোমার হচ্ছে বাকি কোণটা বেরিয়ে যাবে। এবার দেখো এই দুটো কোণ তো সমান, তাহলে সমান যদি হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি 180 মাইনাস এই দুটো সমান যেহেতু, কারণ দেখো উপরে প্রমাণ করে দিয়েছি সমান, যে কোনো একটাতে লিখতে পারি, অর্থাৎ 2 গুণ ও কিউ আর, ঠিক আছে। তাহলে আমরা কিউ ও আর পেলাম 180 মাইনাস 2 গুণ ও কিউ আর, ঠিক আছে। এবার উপরের লেখাটা আমি মিটিয়ে দিচ্ছি, তোমরা এইটুকু টুকে নাও। পরবর্তী স্টেপে আমরা কি করব, যেহেতু এটা ব্যাসার্ধ এবং এটা স্পর্শক, আমরা জানি স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পরের কি হয়, লম্ব হয়। তাহলে আমরা বলতে পারবো পরবর্তী স্টেপে যে পি কিউ লম্ব
ও কিউ এবং পি আর লম্ব ও আর। তাহলে পি কিউ লম্ব ও কিউ এবং পি আর লম্ব যদি ও আর হয় তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল পি কিউ ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল পি আর ও এটাও কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাই দুটোই 90 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো খেয়াল করো, চতুর্ভুজ একটা গঠন করেছে, তাহলে চতুর্ভুজ এ কিউ ও আর এর ক্ষেত্রে, তাহলে এ কিউ ও আর এর ক্ষেত্রে আমরা জানি চারটা কোণ মিলে হয় 360। চতুর্ভুজের পি কিউ ও আর এই চতুর্ভুজের ক্ষেত্রে চারটা কোণ মিলে হয় 360। তাহলে 360 যদি হয় তাহলে কিউ আর আর মিলেই তো 90 আর 90 কত 180। তাহলে এই বাকি দুটো কোণ মিলে কত হয়ে যাবে, বাকি দুটো কোণ মিলে কত হয়ে যাবে, 180 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল কিউ পি আর প্লাস অ্যাঙ্গেল কিউ ও আর ইজ ইকুয়াল টু 180। বুঝতে পারলে? কারণ এই যে পি কিউ ও আর পি আর ও এই দুটো মিলে 180, 90 আর 90, তাহলে 90 আর 90 যদি 180 হয় তাহলে বাকি দুটো কোণ মিলে কত হবে, 180। এবার দেখো কিউ ও আর এর ভ্যালু আমরা বের করে রেখেছি, তাহলে কিউ পি আর এখানে আমরা রেখে দিলাম, কিউ পি আর এখানে আমরা রেখে দিলাম। তাহলে যদি কিউ পি আর রেখে দিই প্লাস কিউ ও আর এর জায়গায় আমরা কি বসাবো, কিউ ও আর এর জায়গায় আমরা এটা বসিয়ে দেবো 180 মাইনাস 2 ও কিউ আর ইজ ইকুয়াল টু এদিকেও থাকলে 180, 180 180 দুদিক থেকে কেটে গেল। তাহলে আমরা বলতে পারি কিউ পি আর এই ভ্যালুটা কি হয়ে যাবে, 2 গুণ ও কিউ আর। এবার দেখো ও কিউ আর, ও কিউ আর, ও কিউ আর এই কথাটাকে আর কিউ ও লেখা যায় কারণ একই কোণ বোঝাচ্ছে, আবার আর কিউ এম এটাও সেম। ওই জন্য আমরা পরবর্তী ক্ষেত্রে কিউ পি আর কে লিখতে পারি 2 আর কিউ এম, কারণ এইটা আর এটা একই জিনিস, মাঝখানে কিউ কোণ বোঝাচ্ছে তার মানে এটাই। তাহলে এরপরের স্টেপে আমরা এটা লিখে প্রমাণিত লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে প্রমাণিত। বুঝতে পারলে? পরে লাস্টের লাইনটা এটাই বললাম যে ও কিউ আর এটা মানে হলো আর ও কিউ, আবার আর কিউ ও এবং আর কিউ এম একই জিনিস, কারণ কিউ কোণটাকেই বোঝাচ্ছে। তাহলে এটাই আমাদের প্রমাণ করার দরকার ছিল, প্রমাণিত। নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটিতে তোমাদের বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এ বি সমকোণ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, এক্ষেত্রে বিটাকে বলা হচ্ছে সমকোণ এবং এডি যদি মধ্যমা হয়, মধ্যমা মানে আমরা জানি যে এ থেকে যেহেতু মধ্যমা টানছি তাহলে মধ্যমা মানে হচ্ছে এই ডিটা হয়ে যাবে মধ্যমা বিসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, প্রমাণ করতে বলা হয়েছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস 3বিডি স্কোয়ার। তাহলে আমরা প্রদত্ততে কি লিখবো, ট্রায়াঙ্গেল এবিসি এর অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি যদি 90 ডিগ্রি হয় এবং এডি মধ্যমা, অর্থাৎ এডি যদি মধ্যমা হয় তাহলে আমরা বলতে পারি বিডি ইজ ইকুয়াল টু ডিসি। ঠিক আছে, তাহলে প্রামাণ্য বিষয় কি বলেছে, প্রামাণ্য বিষয় বলা হয়েছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস 3বিডি তার স্কোয়ার। আচ্ছা, এখানে আমাদের অঙ্কন প্রয়োজন নেই, তাহলে আমরা প্রমাণে সরাসরি চলে আসবো। তাহলে যদি আমরা প্রমাণ করি তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা যেহেতু 90 ডিগ্রি বি 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস কি পেয়ে যাব, ভূমি স্কোয়ার। এটা আমাদের অতিভুজ, এটা লম্ব, আর নিচেরটা ভূমি বিসি। তাহলে এসি স্কোয়ার থেকে গেল ইকুয়াল টু এবি স্কোয়ার আমরা রেখে দিলাম। তাহলে বিসি, যেহেতু বিসি দুটো জিনিস নিয়ে গঠিত, বিডি আর ডিসি, আর ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বিসিকে 2বিডি মানে ডাবল অফ বিডি ডবল, তাহলে বিডি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এবি স্কোয়ার প্লাস এখানে লিখতে পারবো 4বিডি স্কোয়ার। তাহলে এখান থেকে থাকলো এবি স্কোয়ার, এখান থেকে যদি আমরা একটা বিডি স্কোয়ারকে এখানে রাখি আর বাকি তিনটেকে আলাদা রেখে দিই বিডি স্কোয়ার, তাহলে এই যে এই দুটো মিলে অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, তাহলে এই যে দেখো এবি লম্ব আর বিডি হচ্ছে ভূমি, তাহলে এটাও তো 90 ডিগ্রি ছিল, তাহলে এডি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই দুটো মিলে আমাদের ক্ষেত্রে কি হয়ে গেল, এডি স্কোয়ার প্লাস 3বিডি স্কোয়ার, যেটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। অর্থাৎ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি প্লাস 3বিডি স্কোয়ার। যেখানে আচ্ছা এখানে যেহেতু তুমি 2বিডি লিখেছো এখানে লিখে দেবে যেহেতু বিডি ইজ ইকুয়াল টু ডিসি, এই কথাটা লিখে দেবে। খুব সহজ প্রমাণ ছিল এবং ছোট্ট একটা প্রয়োগ ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পার্টে আমরা প্রয়োগের 5টি অঙ্ক সলভ করলাম এবং পরবর্তী যে পার্ট হবে সেখানে আমরা প্রয়োগের বাকি অঙ্কগুলো সলভ করব। তো এই 5টি প্রয়োগ তোমরা ভালো করে খাতার মধ্যে টুকে নেবে। এবং সর্বপ্রথম একটা কথা বলি, অঙ্কের ক্ষেত্রে তোমরা টেক্সট বুকে যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলো এক্সাম্পল, ঠিক আছে, টেক্সট বুকের এক্সাম্পল আর লাস্ট 5 ইয়ারে যতগুলো এসছে টেক্সট বুকের এক্সাম্পল লাস্ট 5 ইয়ারে এবং
এক্সারসাইজে দেখবে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদের স্যাররা হয়তো দাগিয়ে দিয়েছেন, ঠিক আছে? যদি দাগিয়ে না দিয়ে থাকে আমি এর পরের দিন টেক্সট বুকের এক্সারসাইজ থেকে প্রয়োগ আমি বলে দেবো। তাহলে মাথায় রাখবে এক্সাম্পল, লাস্ট 5 ইয়ার্স এবং এক্সারসাইজ, এই তিনটেই যদি তোমরা প্রয়োগ করে নাও, আর তোমাদের যদি বেসিক নলেজ জ্যামিতি সম্পর্কে থাকে, বেসিক নলেজ জ্যামিতি সম্পর্কে, অর্থাৎ তোমাদের কেন্দ্রস্থগণ পরিধিস্থগণের দ্বিগুণ হয়, বা ধরো একটি সরলরেখার ওপর দুটি সন্নিহিত কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়, এগুলো নর্মাল বেসিক নলেজগুলো যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রয়োগ থেকে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। প্রয়োগ এই জিনিসটা তোমাদের যদি ঠিকঠাক থাকে তাহলে প্রয়োগ হয়ে যাবে খুব ইজি, এবং আমি তো আছি তোমাদের পাশে। এরপরের দিন আমি আবার প্রয়োগের ভিডিও নিয়ে আসবো। তারপরে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকেও অঙ্ক করবো, আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স বাকি আছে। বাকি যে চ্যাপ্টারের সাজেস্টিভ কোশ্চেন সেগুলো আমি এই চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো দেখতে পারো। এবং সর্বোপরি শেষ কথা, যদি ভালো লেগে থাকে ভিডিওটি তবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে যাও। মাধ্যমিক তোমাদের 2 তারিখ থেকে, এটা মাথায় রাখতে হবে। আর সেটার জন্য তোমাদের যা যা করা দরকার এখন থেকে করতে থাকো, ঠিক আছে? আর অঙ্ক প্র্যাকটিস, আমি তো বলেছিলাম রাত্রেবেলা অঙ্ক প্র্যাকটিস করবে। অঙ্কটাকে প্রতিদিন প্র্যাকটিসের পর্যায়ে রাখো যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।